জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে ক্ষমা চেতে গিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিষয়টা নিয়ে কথা বলছেন আমার প্রিয় বেশ কয়েকজন ইউটিউবার, বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়ার ব্যক্তি। সেখান থেকে আমি যে তথ্যগুলো পেলাম সেই তথ্যের মধ্যে এসেছে গতকাল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বাসায় ফিরার 1 ঘন্টার মাথায় সরকারি কোনো ঊর্ধ্বতন ব্যক্তির ভিতরে সবার আগে উপদেষ্টা মাহফুজ আলম ওনার বাসায় গিয়েছেন, একান্ত সাক্ষাৎ করেছেন। পাশে ছিলেন ডাক্তার শফিকুর রহমানের পিএস একান্ত সচিব ডাক্তার শফিকুর রহমানের। তাই এই জায়গাতে আমরা ধরে নেই মাহফুজ আলমকে ডক্টর ইউনূসের পিএস হিসাবে। আমরা ডক্টর ইউনূস তার মাহফুজ আলমকে পাশে নিয়ে সর্বপ্রথমে জাতিসংঘ গিয়েছিলেন। সেখান থেকে আমরা মনে করতাম যে মাহফুজ আলম অনেকটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পিএস। তাই দুই পিএস এবং কি সংবাদ দিতে গেলেন মাহফুজ আলম ডাক্তার শফিকুর রহমানকে? শুধু কি ওনাকে দেখতে গিয়েছেন হাসপাতালে তো উনি দেখতে যান নাই। বাসায় ফিরার 1 ঘন্টা পরে সুস্থ হওয়ার পরে কেন গেলেন? কি সংবাদ নিয়ে গেলেন? সংবাদ কি এখানে কোনো ডক্টর ইউনূসের সংবাদ আছে, নাকি তার নিজের জীবনের ভুল স্বীকারের জন্য, ক্ষমা চাওয়ার জন্য, এবং সে যে জামাত শিবিরেরই একটি প্রোডাক্ট উপদেষ্টায় পৌঁছেছেন, এর বিহাইন্ডে কাজ করেছে শিবির, বিহাইন্ডে কাজ করেছে জামাত, সে যে এটা অস্বীকার করেছিল এবং জামাতকে নিয়ে বারবার 71 নিয়ে বারবার লেখালেখি করতেছিল। এরপরে তো তার উপরে বোতল কাণ্ড ঘটে গিয়েছে। সৌদি আরবে সান্ডা ধরা নিয়ে সৌদি আরব মরুভূমিতে আমাদের ভাইয়েরা সান্ডা একটি ভিডিও বেশ কয়েকদিন যখন সরগরম ছিল সেই সময়ে মাহফুজ না সান্ডা এরকম একটি কথাবার্তা মাহফুজের বিরুদ্ধে সাধারণ ইউটিউবাররা সোশ্যাল মিডিয়ার তারা করেছে। জামাত শিবির করেছে বলে আমি বিশ্বাস করি না, বা জামাত শিবিরের কেউ সেই রকম কোনো প্রপাগান্ডা তার বিরুদ্ধে করেছে সেও বলে নাই, আমরাও দেখি নাই। তাহলে কি মাহফুজ আলম, নাহিদ ইসলাম সহ, আক্তার সহ, সারজিদ হাসনাত সহ সকলের কোনো বক্তব্য নিয়ে, এনসিপির কোনো বক্তব্য নিয়ে, এনসিপির ভবিষ্যৎ নিয়ে, এনসিপির উপরে ইতিমধ্যে সারজিদের নামে মামলা হয়ে গিয়েছে গাজীপুরে। মামলাটি করেছেন গাজীপুরের একজন লোকাল বিএনপির নেতা। এখন এই মুহূর্তে রাষ্ট্রে ক্ষমতা যাওয়ার আগে বিএনপির কোনো নেতা যদি সারজিদের নামে মামলা করে, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে হাসনাত, সারজিদ, অন্যান্যরা, নাহিদ, মাহফুজ, আসিফ, তারা কেউ কি রক্ষা পাবেন মামলা থেকে, নাকি মামলা খেয়ে জেলের ঘরে তাদের ফেরত যেতে হবে? আবার যদি 24-এর এই সৈনিকদেরকে জেলে থাকতে হয়, বাংলাদেশের জন্য একটি বড় মাপের কলঙ্ক নয়, ক্ষতিকর হয়ে যাবে। কারণ ক্ষতিকর এই কারণে হবে, এই ফোর্সটা বাইরে থাকতে হবে। কোনো সরকারে থাকা জরুরি না, আমি মনে করি একটা বিরোধী প্ল্যাটফর্মে এদের থাকা দরকার। যেই সরকারে যাবে তাদেরকে যাতে করে সঠিক রাস্তা ওরা দেখিয়ে দিতে পারে। ওদের নিজেদের ভিতরে কিছু দুর্নীতি বা অন্যায়, নারী কেলেঙ্কারি কিছু বিষয় আসছে, যারা আসছে তাদেরকে বাদ রেখে ওরা যেন নতুন করে একটি সেট আপ করতে পারে তাদের রাজনৈতিক দলে, সেই পরামর্শ হয়তোবা জামাতের আমির দিতে পারেন মাহফুজের মাধ্যমে। কারণ জামাতের আমির কখনো দুর্নীতিবাজ, অন্যায় বা নারী কেলেঙ্কারির ব্যক্তিকে দিবেন না যে তোমরা এনসিপির সামনের সারিতে থাকবে আবার জামাতের সাথে লিয়াজু করবে, সেটা জামাতের জন্য বেমানান হবে। তাই জামাত চাবে যেই ছেলেগুলা, যেই তরুণরা যারা নাকি 24-এর যোদ্ধা ছিলেন কিন্তু সততার যোগ্যতা, মানবিক কাজে যারা এগিয়ে আছেন, তারা যেন এনসিপির সামনের সারিতে থাকেন। এর মাঝে বলা চলে যে জামাত শিবিরের চেয়ে বর্তমান নারী এবং পুরুষদের সাথে কাজ করার চেয়ে তারা যে উদারতা বা আরও যে তারা ওপেনলি কাজ করছেন, এটার একটা প্রমাণ আমরা সেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সভানেত্রী এসে বক্তব্য দিয়েছেন। তো এই জন্য সামান্তা বা তাসনিম যারা, তারা যে এনসিপির নেতৃত্বে আছেন, এটা জামাতের জন্য কোনো আপত্তিকর হবে বলে আমরা মনে করছি না। বরঞ্চ সামান্তা এবং তাসনিম যারা, এদেরকে আগিয়ে রাখার পরামর্শই হয়তোবা জামাত দিবে এনসিপিকে। কারণ এরা দুইজনই বাংলাদেশের ভবিষ্যতের জন্য, নারীদের নেতৃত্বের জন্য যোগ্যতা সম্পন্ন মেধাবী নারী হিসাবে তারা ইতিমধ্যে সকলের কাছে পরিচয় পেয়েছেন।
এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলে ফেলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না। এই যে নির্বাচন হবে না নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, কথাটা কি শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির, নাকি এই কথাটার সাথে আরো কারো কথার মিল আপনারা পাচ্ছেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, তিনি কি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেব না। আমরা বলছি এই কথাটা সত্য নয়, আমরা হতে দেব না এমনটা নয়, আমরা বলছি যে সংস্কার ছাড়া এই হায়ানা আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন হতে দেব না। ওই কথাটা বাদ দিয়ে শুধু জামাত নির্বাচন হতে দেবে না কথাটা সত্য নয়, মিথ্যা। উনি সেটা বুঝিয়ে দিয়েছেন আরেকটি অনুষ্ঠানে। তাহলে কি জামাত আজকে যে বাংলাদেশে বিশাল শোডাউন করলেন যে সংস্কার বিচার এই সবগুলা ছাড়া নির্বাচন দেওয়া যাবে না ফেব্রুয়ারিতে, মানে এই সবগুলা শেষ করে নির্বাচন, শেষটা যদি ডিসেম্বরে হয়ে যায় তারপরে জানুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচনের ডিক্লার হলে জামাতের কোনো আপত্তি নাই। জামাত অলরেডি 300 প্রার্থী তারা ঘোষণা দিয়ে রেখে দিয়েছেন তাদের প্রার্থী। এর মাঝে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে এর মাঝে কিছু প্রার্থী পরিবর্তন হতে পারে, যেহেতু আমরা জোট করার পরিকল্পনা আছে। ইসলামী দল বা এনসিপির নাম না বললেও তিনি তখন আমরা ওনার কথার প্রসঙ্গে বুঝতে পেরেছি যে এনসিপি, ইসলামী আন্দোলন, তারপরে অন্যান্য দল থেকে আরও কিছু ইসলামী সমমনা এবং বাংলাদেশের জামাত ইসলামের সাথে যাদের সম্পর্ক গভীরতা আছে তাদেরকে তারা কিছু আসন ছেড়ে দিয়ে নির্বাচন করবেন যৌথভাবে। এটা যদি জামাত 100 আসনও ছেড়ে দিয়ে জামাত নিজে 200 আসনে নির্বাচন করে, এটা কোনো জামাতকে মানুষ খারাপভাবে দেখবে না, বরঞ্চ জামাতকে উদার মনা বড় মনা দল হিসাবেই মানুষ দেখবে। কারণ মূল জায়গায় থাকবে ডাক্তার শফিকুর রহমান, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মুজিবুর রহমান এবং জামাতের যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আমির সেক্রেটারি, তারপরে বিভিন্ন মহানগরগুলা কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা আছে, সবাই এখন আমাদের কাছে পরিচিত মুখ। এর মাঝে অনেকেই ছিলেন সাবেক সংসদ সদস্য। জামাতের শীর্ষ পর্যায়ে এখন যারা নেতৃত্বে আছে এর মাঝে আমি 7-8 জনকেই চিনি যারা নাকি একাধিকবার এমপি হয়েছিলেন বাংলাদেশ পার্লামেন্টের। তাই তারা তাদের যোগ্যতা বলেই তারা এখন জামাতের কেন্দ্র পর্যায়ে আছে, যেহেতু তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তাই তারা এখনকার জামাত, 24-এর জামাত এবং 24-এর বিজয়টা তাদের হাত দিয়েই হয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু বারবার ভারতে গিয়েও বলছে তার পরাজয়টা অন্য কারো হাতে না, তার পরাজয়টা হয়েছে জামাত শিবিরের হাতে। শেখ হাসিনা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে বিএনপি বা অন্যান্য আন্দোলনে থাকলে আন্দোলনের মূল পরিকল্পনাকারী, চাবিকাঠি বা অর্থনৈতিক সাপোর্ট, এই আন্দোলনটার চালিয়ে যাওয়ার পিছনে তাদের খাবার দাবার, ঘুম, নিদ্রা বিভিন্ন কিছু রয়েছে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছিল, তাহলে তারা কি খেয়েছিল, তারা পানি কি পেয়েছিল? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পরিবার থেকে যার যার বাসার সামনে নেমে যার যেটা আছে সেটা খাবার দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এর পরেও 24 ঘন্টা করে এই যে প্রায় 1 মাস ব্যাপী আন্দোলন ছিল, বিগিনিংয়ে শেষের দিকে এসে আমাদের ঢাকা শহরের বোনেরা মায়েরা রাস্তায় নেমেছেন তাদেরকে সহযোগিতা করতে, খাবার দিতে, নিজ হাত দিয়ে খাবার খাওয়াইয়ে দিয়েছেন। আমরা আমাদের বোনদেরকে দেখেছি, এটা আমরা ভোলার মতন নয়। ঢাকাবাসীর এই মানে উদারতাকে কৃতজ্ঞতার সাথে বাংলাদেশের মানুষ সবসময় মনে রাখতে হবে। কারণ ঢাকাবাসী, ঢাকায় যারা অবস্থান করে তারা যথেষ্ট সহযোগিতা করেছেন শেষের দিনগুলাতে। কিন্তু বিগিনিং থেকে শেষ পর্যন্ত আসা যে একটা লম্বা সময় 1 মাস, এই 1 মাসে তাদের পিছনে অর্থ কুড়ি থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে তাদেরকে সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটার ভিতরে প্রশাসনের বাইরে তো আরেকটা কোনো ফোর্স ছিল শক্তিশালী। ওই ফোর্সটার নাম কি? সবাই বলে থাকে এটা শিবির। এখন শিবির বলে থাকে, শিবির বলার কারণে অনেকেই শিবিরকে মানে খাটো করে ছোট করে দেখার জন্য 71-এর দল তারা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অনেকগুলা ভালো কাজ করার পরে তাদের পানির ফিল্টার ভেঙে ফেলা হয়েছে। কে ভেঙে ফেলেছে তাও সিসি ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে যতটাই প্রতিরোধ বা যতটাই দূরত্ব এনসিপির মাধ্যমে জামাতের সাথে করার চেষ্টা হয়েছে, অন্যান্য দলের সাথে করার চেষ্টা হয়েছে, সর্বশেষ ঘুরে ফিরে সবাই যেন আবার জামাতের কাছেই ফিরে আসছে। আপনারা যদি
এই বিষয়ে আপনাদের মতামত লিখেন। কৃতজ্ঞতা থাকবো। কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।